শহুরে কোলাহল আর কর্মব্যস্ততা আপনাকে কি করে তুলেছে ভীষণ ক্ষিপ্ত, অশান্তিতে একদম ভরপুর? একটুখানি শান্তির খোঁজ চাইছেন অথচ হাতে সময়ের খুব অভাব? তাহলে আমাদের এই ভিডিওটা একদম আপনারই জন্য। যদি হাতে একদিন অথবা দুদিনের ছুটি থাকে, 3 ঘন্টা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরে এমনই একটি শান্তির খোঁজ নিয়ে চলে এসেছি আমরা আজকের ভিডিওতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 20শে মার্চ 2026 আর আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের কাঁকড়াঝোড় গ্রামে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা, পাহাড়ে ঘেরা, সবুজে ঘেরা, প্রকৃতির কোলে, পাহাড়ের কোলে যদি কাটাতে চান একটা অথবা দুটো রাত, তাহলে চোখ বন্ধ করে চলে আসতে পারেন এই কাঁকড়াঝোড়ে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আমরা দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। আজকের তারিখ হচ্ছে 30শে মার্চ 2026। হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে এখন সময় হয়েছে ঘড়িতে 6:28 আর ঠিক 6:30 ছেড়ে দেবে আমাদের এই ট্রেন 22861 কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি এখান থেকে 212 কিলোমিটার দূরে ঘাটশিলাতে। তাই আমাদের সাথে থাকুন আর তাড়াতাড়ি চলুন আমাদের ট্রেনে উঠে পড়ি, কারণ ট্রেন ছাড়তে কিন্তু আর মাত্র 2 মিনিট বাকি রয়েছে। সিটে আমাদের উইন্ডো সিট রয়েছে আর এইবার কিন্তু ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে। যদি এখনও ট্রেন ছাড়েনি, এই সিটে কিন্তু 3টে ক্যাটাগরির টিকিট রয়েছে, মানে 2S নন এসি চেয়ার কার, একটা হচ্ছে এসি চেয়ার কার যেটাতে আমরা বসে আছি, আর একটা রয়েছে 3AC। 3ACর ভাড়া 565 টাকা। বলতে বলতে ট্রেন ছেড়ে দিল। আমাদের এই এসি চেয়ার কারের ভাড়া 415 টাকা আর 2Sের ভাড়া 120 টাকা। মানে সবটাই কিন্তু আমি হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত ভাড়া বললাম। আর আমাদের এইখান থেকে ঘাটশিলা পর্যন্ত এই যে রাস্তা, মানে 212 কিলোমিটার, এর মধ্যে মাত্র 3টে স্টেশন রয়েছে, খড়গপুর, ঝাড়গ্রাম আর চাকুলিয়া। তারপরেই ঘাটশিলায় চলে যাব আমরা। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 4 দিন চলে, মানে মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং রবিবার। ঘড়িতে এখন 7:10 হয়েছে। এই মাত্র ট্রেনে আমরা যেটার অপেক্ষা করছিলাম, মানে চা কফি উঠেছে। নিয়ে নিয়েছি গরম গরম কফি, 10 টাকা করে কফি, ভীষণ ভালো কফিটা। বাবা, এই ভোরবেলা ট্রেন থাকলে মানে 2:30টার সময় ঘুম থেকে উঠে 4:35 বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে শিয়ালদায় এসেছি। শিয়ালদা থেকে তারপরে বাসে করে 15 টাকা ভাড়া দিয়ে হাওড়ায় এসেছি। তো প্রচণ্ড কষ্ট হয় ভোরবেলাটা, এখানে এসে একটু চা না পেলে হয় না। চাটা খেয়ে বিরাট শান্তি, মানে কফি আর কি, সরি, কফিটা খেয়ে খুব শান্তি। দু ঘন্টা জার্নি হয়ে গেছে আমাদের। ট্রেন এখন খড়গপুর স্টেশন ঢুকছে। অ্যাকচুয়ালি এই ট্রেনটার খড়গপুরে টাইমিং হচ্ছে সকাল 8:06, কিন্তু এখন বাজে 8:27, 7:28 ঢুকবে দেখাচ্ছে। যাই হোক, খড়গপুরটা পেরিয়ে গেলে হয়তো একটু স্পিড হবে। আমাদের ট্রেন একটু লেটে যাচ্ছে, 9:22 ঘাটশিলায় টাইম, এখন দেখাচ্ছে 9:52 পৌঁছবে। দেখা যাক কখন পৌঁছই। নটা 22 আসার কথা ছিল ঘাটশিলা স্টেশনে। বলেছিলাম এই ট্রেনটা খুব পাংচুয়াল। আমার মুখে চুনকালি লাগিয়ে এখন 10:15-তে ট্রেন আমাদের ঢুকছে ঘাটশিলা স্টেশনে। মানে প্রায় 1 ঘন্টা লেট করলো ট্রেনটা।
নেমে পড়েছি ঘাটশিলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 ঘন্টা লেট হয়েছে ট্রেনটা, যদিও এর আগের বার যখন বান্ধবীদের সাথে ঘাটশিলা বেড়াতে এসেছিলাম সেই সময় বারবিল জনশতাব্দী প্রায় 12 ঘন্টা মতন লেট ছিল, তার থেকে বেটার 8 ঘন্টা লেট ছিল, সরি। যাই হোক, এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ওভারব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, সেখান থেকে বাইরে গিয়ে গাড়ি ধরবো এখান থেকে কাঁকড়াঝোড় যাবার। তো চলুন তাড়াতাড়ি স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক। আচ্ছা, এই ট্রেনের স্টপেজ টাইম কিন্তু ঘাটশিলাতে 2 মিনিট বাদে এই ট্রেনটা চলে যাবে। ঘাটশিলা স্টেশন বা ঘাটশিলা জায়গাটাও যে আমাদের কত প্রিয় সেটা আপনারা অনেকেই জানেন, কারণ ঘাটশিলার ওপরে কিন্তু আমাদের একদম কমপ্লিট ট্যুর প্ল্যান আছে। ঘাটশিলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে বেরিয়েই এই আমার প্রিয় স্টেশনের সবথেকে যেটা ভালো লাগে যে এখানের যে ট্যুর প্ল্যান বা এখানে সাইট সিইং সব কিছুর একটা অর্গানাইজড ব্যাপার রয়েছে। কারণ স্টেশন থেকে বেরিয়েই আপনি দেখতে পারবেন এরকম 2টো বোর্ড, যেখানে ঘাটশিলার সাইট সিইংয়ের সমস্ত রেট চার্ট তো রয়েছেই, তার সাথে কিন্তু বিভিন্ন জায়গার, যেমন এখানে বান্দোয়ান, দুয়ারসিনি, কাঁকড়াঝোড়, টাটানগর স্টেশন, সব জায়গার এই চার্টগুলো দিয়ে দেওয়া রয়েছে। সুতরাং কোনো স্ক্যামের ব্যাপার নেই। মানে আমরা যেমন যাব কাঁকড়াঝোড় যাওয়ার জন্য এখানে কিন্তু ভাড়া লাগবে 700 টাকা। ঘাটশিলাতে নেমেই আমাদের লালুদার সাথে দেখা হয়ে গেছে। লালুদাকে হয়তো আপনারা অনেকেই চিনবেন, কারণ এর আগের বার আমরা পুরো ঘাটশিলা ঘুরেছিলাম লালুদার সঙ্গে। তবে আজকে লালুদার সাথে আমরা যাচ্ছি না, আজকে যাচ্ছি এই দাদার সাথে। দাদা, আপনার নাম কি? রঞ্জিত দাদা। হ্যাঁ, রঞ্জিত দাদার সাথে আমরা কাঁকড়াঝোড় যাচ্ছি। এখান থেকে কাঁকড়াঝোড়ের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আর যেটা দেখালাম বোর্ডের ভাড়া, এখান থেকে কাঁকড়াঝোড় ড্রপে 700 টাকা, তো আমাদের ভাড়া পড়ছে 700 টাকা। চলুন এবার এগোনো যাক কাঁকড়াঝোড়ের দিকে। আপনারা যারা ঘাটশিলা বেড়াতে আসবেন তাদের উদ্দেশ্যে বলবো, এই বাজার এলাকায় প্রচুর হোটেল রয়েছে। মানে সবসময় চেষ্টা করবেন ঘাটশিলা স্টেশনের কাছাকাছি থাকবার, সেক্ষেত্রে অটোগুলো ধরতেও সুবিধা হবে, আপনাদের ফেরার সময় এখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে। আর যদি আপনাদের বাজেট সংকুলান না হয় সেক্ষেত্রে সুবর্ণরেখার পাড়ে থাকতে পারেন। এখন সুবর্ণরেখা নদীর তীরে বেশ কয়েকটা ভালো ভালো প্রপার্টি তৈরি হয়েছে। আদারওয়াইজ কিন্তু স্টেশনের আশেপাশে থাকাই ভালো হবে। আর এখন আমরা ঘাটশিলা স্টেশনের পাশের এই যে রাস্তা যেটা দিয়ে যাচ্ছি, একটা টানেল টাইপের, চারিদিকটা ভীষণ সুন্দর করে ওয়াল পেন্টিং করা রয়েছে। এই জায়গাটা তো ভীষণই ভালো লাগে। অ্যাকচুয়ালি কিন্তু ঘাটশিলা ঝাড়খণ্ডে, আমরা যাচ্ছি কাঁকড়াঝোড়ে, মানে আমরা ঝাড়খণ্ড থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। আর কাঁকড়াঝোড় হচ্ছে ঝাড়গ্রাম জেলার একেবারে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত একটা ছোট্ট সুন্দর গ্রাম। এই জায়গাতে যে ওয়াল পেন্টিংগুলো করা রয়েছে, এখানে কিন্তু পুরো ঘাটশিলার যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোকে, এবং এখানকার যে মেইন জঙ্গল, সেই জঙ্গলকে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে। আমরা এখন অপূর্ব সুন্দর একটা গ্রামের মধ্যে থেকে যাচ্ছি। কেন অপূর্ব সুন্দর বলছি? এই গ্রামের প্রত্যেকটি বাড়ির গায়ে এত সুন্দর কারুকার্য করা, আর তার সাথে ছবির মতো সুন্দর এরকম প্রকৃতি। এই গ্রামটির নাম চিংঝোড়া বলছেন দাদা। ভীষণ সুন্দর মিষ্টি একটা গ্রাম। এরকম ছোট ছোট বেশ কয়েকটা গ্রাম পেরিয়েই আমরা পৌঁছবো আমাদের আজকের গন্তব্য কাঁকড়াঝোড় গ্রামে। আজকের ওয়েদার কিন্তু ভীষণ ভালো, একেবারেই গরম নেই। টেম্পারেচার এখানে এখন 26 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব বেশি রোদ ওঠেনি, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। যদিও আমি ভিডিওতে বারবার বলছি আমরা কাঁকড়াঝোড় যাচ্ছি, তবে যে গ্রামটিতে আমরা থাকব সেই গ্রামের নাম আমলাশোল। তখনও অবধি গ্রামের সঠিক নামটা আমি জানতাম না। কি জায়গার মধ্যে থেকে আমরা যাচ্ছি একবার দেখুন। শহুরে কোলাহল ছেড়ে যদি আপনি চান যে প্রকৃতির ভিতরে একেবারে হারিয়ে যেতে, তাহলে কিন্তু এই জায়গা একদম আদর্শ। বাড়ি থেকে 3 ঘন্টার মাত্র দূরে এই রকম ঘন জঙ্গল, এত নির্ভেজাল প্রকৃতি আর এত সুন্দর পরিবেশ যদি পাওয়া যায়, তাহলে আর কি চাই। পুরো শালের জঙ্গল, আর সব থেকে বড় কথা এই যে বসন্তের কচি পাতাগুলো এসেছে না প্রত্যেকটা গাছে, যার জন্য এই সময়ে পুরো জঙ্গলের রঙটাই একদম আলাদা। মানে এরপরে যখন বর্ষায় আসবেন তখন হয়তো ঘন সবুজ হবে, কিন্তু এই যে এখনকার যে সবুজটা, একদম কচি কচি কলা পাতা একটা যে রং রয়েছে, সেইটার একটা আলাদা মাধুর্য রয়েছে। আর তার সাথে রাস্তাটাও ভীষণ সুন্দর। এই পথে যাবার সময় মাটির বাড়ির দেওয়ালের গায়ে অপূর্ব সুন্দর রঙিন কারুকার্য আপনার চোখ টানতে বাধ্য।
আমরা বেশ খানিকটা রাস্তা চলে এসেছি, আর 1-1.5 কিলোমিটারের মধ্যেই ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার আছে। আর এই যে রাস্তাটা, সেই রাস্তাটা যেমন দেখে গেছিলাম তেমনই রয়েছে। এই রাস্তার কোনো উন্নতি নেই। এর আগে অবধি রাস্তা কিন্তু বেশ ভালো, যেটা বলছিলাম। তবে এখানে কিন্তু রাস্তা অতটাও ভালো না, বেশ কিছু জায়গায় ভেঙে গেছে। আর চারপাশের প্রকৃতিটা দেখলে সব কিছু ভুলে যাওয়া যায়। দিগন্ত বিস্তৃত মাঠ, দূরে পাহাড়, অপূর্ব সুন্দর একটা প্রকৃতি, সবুজ আর সবুজ, একদম পিওর অক্সিজেন এখানে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে। মানে এই যে রাস্তা দিয়ে এলাম, এখানে ঝাড়খণ্ড শেষ হয়ে যাচ্ছে। ডান দিকে গেলে কেকাবনি, বাঁ দিকে গেলে আমাদের কাঁকড়াঝোড় যে ঝিনুক ক্যাম্প, সেটা। দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আর পুরো রাস্তাটাতে একটা অপূর্ব সুন্দর মিষ্টি গন্ধ করছে। তো আমাদের অটো দাদাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে এটা হচ্ছে মহুয়া ফুলের গন্ধ, এবং উনি মহুয়া গাছও দেখালেন। চারিদিকে প্রচুর মহুয়া গাছ হয়ে রয়েছে, আর মহুয়ার যে ফুল, সেই ফুল এখানকার অনেক স্থানীয় মানুষেরা কিন্তু শুকনো করতে দিয়েছেন, রাস্তাতে শুকনো করতে দিয়েছেন, বাড়ির উঠানে শুকনো করতে দিয়েছেন। চলুন এরকম মহুয়া ফুল আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এইখানেই এই সামনে একটা বাড়িতে, এই যে দেখুন, এই ফুলটা একদম শুকনো হয়ে গেছে, এরকম কালো হয়ে গেছে, আর এইগুলো টাটকা সাদা। কি সুন্দর দেখতে ফুলগুলো। আর ওই পাশেরটা মানে এটার থেকে একটু বেশি ড্রাই হয়ে গেছে। আচ্ছা, এইখানে যে মাটির উনুনটা তো দেখতে পাচ্ছেন, এই উনুনেই কিন্তু জাল দিয়ে মহুয়া তৈরি হবে। এটা ফুল নিয়ে হাতে, ওয়াও, কি দারুণ গন্ধ। আচ্ছা, এগুলো মহুয়া ফুল তো, তাই না? আচ্ছা, কিভাবে কি করেন এই ফুলগুলো, কোথা থেকে? শুকনো করতে হয়, যে শুকনো হচ্ছে। আচ্ছা, এইটা তো একদম ফ্রেশ মনে হচ্ছে। এটা তো আজকের ও, এটা আজকেরই। আর ওইটা কতদিনের? ওটাও আজকের, ওটা তো সেই পাতা পুড়ানো হয়েছে না, সেই পাতা পুড়া ও, রংটা রংটা লেগে গেছে। আচ্ছা আচ্ছা। আর এই যে শুকনোগুলো, এটা কতদিন ধরে শুকিয়েছে? শুকনো এটা তো কালের গুলো ওঠে। আচ্ছা, মানে কতদিন লাগে মোটামুটি? মোটামুটি 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। তারপরে এই উনানে কি করবেন আপনারা? জাল দেবেন এতে? ওটা জাল দিতে হয়, সেটা তো আর সেই হাঁড়ির মধ্যে ভিজাতে হয়, ভেজাতে হয়। তারপরে ওটাতে আগুন মানে দিয়ে গুড় কিছু মেশাতে হয়, গুড়। ও, গুড় মেশাতে হয় যাতে মিষ্টি মিষ্টি খেতে লাগে। আচ্ছা, তারপরে ওটাকে, তারপরে আর পাহাড়ের এই কিছু শিকড় বাকড় দেওয়া হয়। আচ্ছা, ওই সমস্ত দিয়ে তারপরে ওই মেশিনটা কি মেশিন? ওটা ওই যে ধান ঝাড়া হয়। ও, ধান ঝাড়া মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, খুব ভালো লাগলো কথা বলে। আপনার নামটা কি? বুদ্ধেশ্বর মুড়া। আচ্ছা, থ্যাংক ইউ। আমলাশোল গ্রামের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো ঘাটশিলা। ঘাটশিলা থেকে এই আমলাশোল গ্রামের দূরত্ব 23 কিলোমিটার। অটোতে আমাদের আসতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। অবশেষে আমরা আমাদের আজকের আস্তানাতে পৌঁছলাম। এখানে পৌঁছেই প্রথম দেখাতেই বড় ভালো লেগে গেল এই জায়গা। দাঁড়িয়ে আছি কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। এই কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 1, যার নাম বীরসা। এই লাইনে 3টি রুম রয়েছে, বীরসা, কানু আর সিধু। এছাড়াও এখানে টেন্টও রয়েছে। অপূর্ব সুন্দর, একেবারে পাহাড়ের কোলে প্রকৃতির মধ্যে রয়েছে এই ঝিনুক ক্যাম্প। এটা হলো আমার রুম। আমি রুমের ভিতরটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেব। তেমন কিছু আহামরি দেখানোর মতো নেই। এই হচ্ছে জাস্ট একটা বেড দেওয়া রয়েছে, যেখানে আরামসে 3 জন থাকতে পারবে। আর এইদিকে একটা এরকম টেবিল টাইপের রয়েছে, তার এখানে একটা আয়না, ব্যাস সেই হয়ে গেল রুম। রুমটা যে বিরাট স্পেসিয়াস বা বিরাট ঝাঁ চকচকে সেরকম একদমই নয়। তার সাথে রয়েছে এখানে বাথরুম। আর এই রুমে কিন্তু এসি আর ফ্যান দুটোরই ব্যবস্থা রয়েছে। এই যে, আর এই হচ্ছে বাথরুম। আমি জানি না বাথরুমের লাইটটা কেন জ্বলছে না, একটু আগেই তো জ্বলছিল। বাথরুমে গিজার রয়েছে, কোমোড রয়েছে ছোটোর মধ্যে। এই হচ্ছে বাথরুম। তো প্রকৃতির কোলে থাকার জায়গায় এরকম, মানে সেরকম বিলাসবহুল কিছুই নয়। আমরা বিলাসবহুল কিছু আশাও করিনি। তবে এখানে কিন্তু মেনটেনেন্সের অভাব চোখে পড়ছে। দেওয়ালগুলো খসে খসে পড়ছে, ড্যাম্প আছে। এই রুমের ভাড়া, মানে এসি রুমের ভাড়া, থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হচ্ছে মাথা পিছু 1650 টাকা করে। আমরা ভিডিও করছি বলে আমাদের কাছ থেকে 1500 টাকা করে পার হেড নেওয়া হচ্ছে। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। তবে
আমার কিন্তু প্রপার্টি হিসাবে যে ভাড়াটা বলা হচ্ছে ভাড়াটা একটু বেশি লাগছে। এখন এটা দেখার যে খাবার দাবার এনারা কীরকম দেন বা হসপিটালিটি কীরকম। বাই দ্য ওয়ে একটু আগে ওনারা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছেন, এরকম একটা লেবুর জল দিয়ে গেছেন। তো এই ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আপাতত একটু শরীরটাকে চাঙ্গা করি, তারপর তো আশপাশটা ঘুরে বেড়াবো আর সারাদিন কী করি সবটাই থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকুন। এটা ভালো। ঘড়িতে এখন 1:50, আমরা স্নান করে ফ্রেশ হয়ে বসে গেছি খাবার টেবিলে। আজকে কিন্তু লাঞ্চের টেবিলটা একটু অন্যরকম, কারণ লাঞ্চের টেবিলের যে থালাটি রয়েছে তার উপরে সুন্দর শালপাতার বাটিতে বাটিতে বা প্যাকেটে প্যাকেটে করে খাবারগুলো দেওয়া হয়েছে। এরকম সুন্দর অভিনব খাবারের প্লেট কিন্তু এর আগে কোথাও পাইনি। আজকের লাঞ্চে কী কী মেনু রয়েছে দেখি। শালপাতার থালার উপরে ঢ্যাঁড়স ভাজা, বরবটি ভাজা, উচ্ছে ভাজা, তুরুলি ভাজা, তার সাথে রয়েছে এরকম ডাল, তার সাথে এইরকম শুক্তো, তার সাথে আলু ফুলকপির তরকারি, তার সাথে এই ডিমের কারি, আর তার সাথে এই মাছের ঝাল, আর এখানে ভাতের ওপর একটা লেবু আছে। শেষে মনে হয় চাটনি পাঁপড় আছে। আর পুরোটাই কিন্তু যেটা বলেছিলাম প্যাকেজের অন্তর্গত, তাই এটার জন্য আলাদা করে আর কোনো টাকা দিতে হচ্ছে না। ভাতটা একটু মোটার দিকে, কিন্তু টেস্ট কেমন ভাজাগুলো দিয়ে একটু মেখে খাই না। উচ্ছেটা আগে খেতে হবে, তেতো যেহেতু, উচ্ছে ভাজাটা খাই। ভাতের টেস্ট কিন্তু খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এইরকম একটা পরিবেশে বসে এরকম শালপাতার বাটিতে করে খাওয়া, থালায় করে খাওয়া, এইটার যে আমেজ, সেটার জন্য কিন্তু এখানে এসেই বসে খেতে হবে, এটা বলে বোঝানো যাবে না। এই যে ডাইনিং প্লেস, তার সামনে পুরো পাহাড়ের ভিউ, কি দারুণ ভিউ দেখুন আমার সামনে। এই ভিউ দেখতে দেখতে আমি এখন লাঞ্চ করব, ভাবা যায়? অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে একটু গ্রামটা আমরা ঘুরে দেখব আর আপনাদেরকেও অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। দারুণ সুন্দর লাঞ্চ করে উঠলাম। লাঞ্চের খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল, মানে চাটনি পাঁপড় পর্যন্ত সব খাবারই ভীষণ তৃপ্তি করে খেয়েছি, খুব ভালো লাগলো। এখন এই চত্বরটা একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই, কারণটা এই জায়গাটা না দেখালে খুব অন্যায় হবে। এত সুন্দর চারপাশটা, মানে সামনেটা তো সাজানো রয়েছেই, আর এখন যেটা বলছিলাম যেহেতু বসন্তকাল, গাছের সবে কচি পাতা আসতে শুরু করেছে। আর ঠিক এই যে সাজানো দোলনা, এখানে একটা সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে, তার উল্টো দিকের এই যে পাহাড়, মানে আপনি যতক্ষণ এখানে থাকবেন মনে হবে আপনি একদম পাহাড়ের কোলে, প্রকৃতির কোলে বসে রয়েছেন। আর এখানে প্রচুর পাখি, আমার মনে হয় আরেকটু বিকেল হলে পাখির সংখ্যা আরও বাড়বে। আর আমরা কিন্তু এইবার বেরোবো এই আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে দেখতে। তার জন্য অটোর দাদাকে ফোন করা হয়েছে, মানে আমাদের হোটেলের যিনি দাদা আছেন উনিই করলেন ফোনটা। একজন অটোর দাদা আসছেন, ওনার সাথে আমরা দুটি জায়গা দেখতে যাব এবং তার সাথে তো অবশ্যই পুরো পরিবেশটিও আপনাদেরকে দেখাবো, সেজন্য সঙ্গে থাকুন। এখন ঘড়িতে বাজে ঠিক 3:30। আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেলাম অটোয় করে। আমাদের আজকের অটোর দাদা হচ্ছেন প্রেম দাদা, উনি এসছেন আমাদের কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখাবেন বলে। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। আমরা কাঁকড়াঝোড়ের সরকারি গেস্ট হাউস যেটা আছে তার একদম সামনে থেকে যাচ্ছি। এই যে এখান থেকে মাত্র 50 মিটার বাঁদিকে গেলেই রয়েছে কাঁকড়াঝোড় গেস্ট হাউস। এছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলো থাকার জায়গা রয়েছে। আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটাতে রয়েছি, মানে বলছে ওটা কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প বটে, ওই গ্রামটার নাম আমলাশোল, মানে কাঁকড়াঝোড়ের একদম শুরু ওটা। ওখান থেকে 3 কিলোমিটার আসলে তবে হচ্ছে কাঁকড়াঝোড়। আচ্ছা, এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ঝিলিমিলি পৌঁছে যাব। এখান থেকে কত দূর ঝিলিমিলি দাদা? 18 কিলোমিটার মতন দূরত্ব হবে এখান থেকে ঝিলিমিলি। এই যে গ্রামটা, এটা পুরোটাই কাঁকড়াঝোড় গ্রাম, তাই তো? এইটা হচ্ছে চার মূর্তি হোমস্টে, কাঁকড়াঝোড়ের সবচেয়ে পুরনো হোমস্টে, চার মূর্তি হোমস্টে।
এই গ্রামেও এরকম ছোট ছোট বাড়ি রয়েছে, দেওয়ালে পেন্ট করা। খুব সুন্দর ছোট্ট একটা শান্ত গ্রাম আর গ্রাম্য পরিবেশ। এখানকার মানুষের প্রধান জীবিকা মূলত পশুপালন, আর ট্যুরিজমটা আস্তে আস্তে এখন বাড়ছে। এখান থেকে বাস আসছে দেখছি, কাঁকড়াঝোড় থেকে গোপীবল্লভপুরের বাস। বাহ, প্রথম ওই 2 কিলোমিটার একটু খারাপ রাস্তা ছিল, 2-2.5 কিলোমিটার, তারপর কিন্তু নতুন পিচঢালা রাস্তা হয়েছে। রাস্তা তো যেমন সুন্দর ছবির মতো, দুপাশের জঙ্গলটা একবার লক্ষ্য করুন, ঘন শালপিয়ালের জঙ্গল। আর শাল গাছগুলো যেহেতু নতুন পাতা ছেড়েছে, জঙ্গলের পুরো চিত্রটাই অন্যরকম লাগছে। আর একটা জিনিস যেটা বারবার মানে আমাদের মন টানছে, আর আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে যেটা আমি দেখাতে পারছি না বা বোঝাতে পারছি না, সেটা হচ্ছে এখানকার মহুয়া ফুলের গন্ধ। এই গন্ধের মানে মাদকতা যে এত সাংঘাতিক, এর আগে সত্যি আমার জানা ছিল না। অসম্ভব মিষ্টি, অসম্ভব মায়াবী একটা গন্ধ। দেখতে দেখতে চলে এলাম কেকাবনিতে, কাঁকড়াঝোড়ের এই আরও একটা থাকার জায়গা কেকাবনি। বেশ সুন্দর একটা ক্যাম্প, এটাও হচ্ছে ওপেন আমাদের ক্যাম্পটার মতোই। এই যে সব টেন্ট রয়েছে এখানে। আমলাশোল থেকে 12 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি সিঙাডুবি গ্রামের অপূর্ব সুন্দর একটি লেক, কেতকি লেকে। কেতকি লেক বা কেটকি লেক এখানে পাশেই অবস্থিত। কেতকি ঝর্ণার জলে পুষ্ট প্রাকৃতিক উপায়ে সৃষ্ট একটি লেক। দারুণ সুন্দর পরিষ্কার জলের এই লেকটি এই পুরো জায়গার সৌন্দর্যকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর আপনারা যদি আমলাশোল অথবা কাঁকড়াঝোড়ে আসেন, তাহলে একবার অন্তত মানে যেদিন আসছেন সেদিনই বিকেলবেলা আমাদের মতো এই কেতকি লেকের পাশে এসে একটু বসবেন। জায়গাটা যেমন সুন্দর, প্রকৃতি যেমন সুন্দর, ঠিক সেরকম নিস্তব্ধ, মানে শান্তিতে দুদণ্ড বসার জন্য এর চেয়ে ভালো জায়গা বোধহয় আর হয় না। দূরে দেখছি ওখানে বেশ কতগুলো পাখি জল খেতে এসেছে। এইখানে কিন্তু হাতিরাও আসে জল খেতে, অনেক বন্য প্রাণী, হরিণ আসতে পারে এখানে জল খেতে। আমি একটু লেকের জলটাতে হাত দিই। হ্যাঁ, বর্ষার সময় লেকের জল ঠান্ডা সুন্দর জলটা। এই জলে কিন্তু স্নানও করছিলেন একজন, মানে দেখলেই লোভ লাগবে স্নান করার জন্য, এতটাই সুন্দর। বর্ষার সময় কিন্তু এই জল আরও অনেকটা দূর অবধি চলে যায়। এখন একটু মেঘলা হয়ে গেছে বলে, না হলে এই জায়গা থেকে কিন্তু দারুণ সুন্দর সানসেটও আপনারা দেখতে পারবেন। তাই সেই জন্য আমার মনে হয় যেদিন আপনারা আসছেন এখানে, সেই দিন বিকেলেই এই লেকটাকে আপনাদের লিস্টে রাখুন, তাহলে বিকেলটা আপনাদের দারুণ স্পেন্ড হবে। দেখুন চারপাশটা কি দারুণ সুন্দর, অপূর্ব লাগছে। এখনই যদি এরকম অবস্থা হয়, তাহলে বর্ষাকালে কি হয় সেটা তো নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে, এটুকু আমি কথা দিতে পারি। সাধারণত এই সময় মানুষ পুরুলিয়া যান পলাশ দেখতে, আমরাও গিয়েছিলাম গত বছর, তার ভিডিও আছে, বর্ষালের ভিডিও, অসম্ভব সুন্দর পলাশ দেখেছি। তবে এই সমস্ত জায়গায় আসলেও কিন্তু পলাশ যে একেবারে দেখা যায় না তা নয়, এখানে পরপর প্রচুর পলাশ গাছ রয়েছে, কিন্তু এই বছর পলাশ একটু কম হয়েছে, সব জায়গাতেই কম হয়েছে। তবুও তার মধ্যে হঠাৎ করে সামনে যদি এরকম এক ঝাঁক পলাশ দেখা যায় সবুজের মধ্যে, সেটা কিন্তু এক নিমেষেই মনকে একদম আলাদাই ভালো করে দেয়। আর সেই মুহূর্তটাকে আপনাদের সাথে শেয়ার করে না নিতে পারলে মন খারাপ হয়ে যায়। তাই সেই জন্য অটো দাঁড় করিয়ে একটুখানি পলাশ গাছের ছোট ঝলক। যার গন্ধে পুরো মাতোয়ারা হয়ে রয়েছে আকাশ বাতাস। আসার সময় দেখিয়েছিলাম মহুয়া ফল, আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক মহুয়া গাছের নিচে। এখানে অনেকগুলো মহুয়া গাছ রয়েছে, আর সব গাছেই কিন্তু প্রচুর প্রচুর ফুল হয়ে রয়েছে। এই ফুলগুলো ফুটেই এখান থেকে ফলটা হচ্ছে, আর তারপর সেগুলো ঝরে ঝরে নিচে পড়ছে, আর ওনারা এইগুলো তুলে নিয়ে গিয়ে শুকনো করে ওই মহুয়া যেটা পান করা হয় আর কি, স্থানীয় নেশার দ্রব্য হিসাবে, সেইটা তৈরি করছেন গুড় দিয়ে। মানে গন্ধটা এত মারাত্মক সুন্দর। এখানে পর এখানে কিন্তু সব এগুলো মহুয়ার গাছ, আর ফুলগুলোকে আমি গাছ থেকে দেখাচ্ছি, দেখুন একদম অন্যরকম থোকা থোকা, মানে খানিকটা আঙুরের থোকার মতন হয়ে রয়েছে, ব্রাউন ব্রাউন কালারের। এই যে এই রকম একসাথে অনেকগুলো হয়ে রয়েছে,
এই ওপরেরটাতে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই ছোলার অঙ্কুরের মতো বেরিয়েছে আর মাথায় ফুলটা হয়ে রয়েছে, দারুণ। রাস্তার উল্টো দিকে দেখুন, এই হচ্ছে ডুমুর গাছ, আর কত ডুমুর হয়ে রয়েছে, বাপ রে! সে কোন ছোটবেলায় এইসব খেতাম, এখন তো ডুমুর দেখাই যায় না। প্রচুর ফলেছে এখানে এই গাছটাতে, দারুণ সুন্দর। কেতকি লেক থেকে ফেরার পথে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে আর হালকা একটু ঝড় উঠেছে, সেজন্য আমরা আর দেরি করলাম না, ফিরতি পথ ধরলাম। কিন্তু রাস্তায় এমন একটা দৃশ্য দেখলাম যে সেই দাঁড়িয়ে যেতে হলো। একদম আমার চোখের সামনে এত বড় একটা ময়ূর, ও জঙ্গল থেকে বেরিয়ে এসে এখানে ভাত দেওয়া আছে, এই শুয়োরটার ভাতটা খাচ্ছিল অনেকক্ষণ। এখানে আমরা প্রায় 5 মিনিট হয়ে আছে দাঁড়িয়ে রয়েছি, ফটো তুলছি, ভিডিও করছি। ও এখানেই ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে ঘুরে এসে ভাতটা খাচ্ছে। বড় ময়ূর আর শুয়োর একসাথে, ছোট্ট শুয়োর বাঁধা রয়েছে, তার পিছনে ময়ূরটা এসে ওর সাথে কথা টথা বলছে বোধহয়। কি দারুণ! আমি এত কাছ থেকে এরকম ওয়াইল্ড ময়ূর এই প্রথমবার দেখলাম। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। কাছাকাছি একটা ময়ূর ঝর্ণা বলে জায়গা আছে, সেটা কি এইদিকে দাদা? ময়ূর ঝর্ণাটা কি এদিকে? ও, মানে ময়ূর ঝর্ণায় ঝর্ণা নেই, কিন্তু ময়ূর দেখলাম যে এইরকম ভাবে। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা হলো, কি যে ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি আমাদের কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের দামপাড়া এলাকায় ভৈরবনাথ মন্দির বা ভৈরব থানে। আমাদের উল্টো দিকে একটা ছোট্ট মন্দির রয়েছে, সেটি হচ্ছে বাবা ভৈরবের মন্দির। কিন্তু তার উল্টো দিকে, মানে মন্দিরটির উল্টো দিকে এই যে পুরো ল্যান্ডস্কেপটা রয়েছে, যে ভূমিরূপটা রয়েছে, পাথুরে একটা ভূমিরূপ রয়েছে, এইটা কিন্তু ভারী সুন্দর, ভারী অদ্ভুত। এবং এর ঠিক উল্টো দিকে একদম সামনে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে রয়েছে ভৈরব নদী। এই নদীটা কিন্তু পুরো কাঁকড়াঝোড় গ্রামকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, এবং বর্ষাকালে যখন এই নদীর জল বেড়ে যায়, তখন এই নদীর জল এইখান থেকে পুরো ড্যামের মতো ঝর্ণার আকারে পড়ে। সেই জন্য এই জায়গাটিকে ভৈরব ঝর্ণাও বলে থাকেন অনেকে। মানে নাম যাই হোক না কেন, জায়গাটা যে কতটা সুন্দর, কতটা নিস্তব্ধ এবং কতটা নির্ভেজাল প্রকৃতি রয়েছে এখানে, সেটা আশা করি আলাদা করে আপনাদের আর বলে দিতে হবে না। যদিও ঘড়িতে এখন সময় বিকেল 5:30, আমাদের হাতে বেশি সময় আর নেই, তবে এখনও যেহেতু দিনের আলো রয়েছে, তাই ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা, মানে শালের জঙ্গলে ঘেরা এতটা জলাশয়, তার উল্টো দিকে মন্দির, আর তার সামনে এরকম পাথুরে ভূমিরূপ, এরকম একটা জায়গা না দেখিয়ে ঘরে ফিরে যাওয়াটা ভারী অন্যায় হবে, তাই না? আপনারা যদি আসেন তাহলে এই জায়গাতে, মানে এই দামপাড়া এলাকার বাবা ভৈরবের মন্দির এবং এই ভৈরব নদী দর্শন করতে একদম ভুলবেন না। আমরা এবার বাবা ভৈরব থানের দিকে এগোচ্ছি। মানে ভৈরব থান বা মন্দির বলে সে বিরাট কিছু সেরকম কিছুই নেই, ছোট্ট একটা বাড়ি মতন। তবে যে জায়গাতে এটা রয়েছে আর আশপাশটা যা সুন্দর, সেটার কোনো তুলনা হবে না। আমি বারবার যেটা বলছিলাম, এই শাল গাছ আর শাল পাতাগুলো, মানে যেহেতু একদম নতুন বেরিয়েছে, কোনো ধুলোবালি নেই, সদ্য কচি পাতা, পুরো জঙ্গলের রঙটাই এখন আলাদা। আর এই সামনেই হচ্ছে মন্দির। এই হলো মন্দির। সামনের যে বাড়িটি সেটি ভেঙে গেছে, পিছনে আবার নতুন করে একটি নতুন বাড়ি তৈরি করা হয়েছে। তবে এখন তো অন্ধকার নেমে আসছে, ভেতরে কিছু দেখা যাবে না, আর তালাও দেওয়া রয়েছে। সুতরাং আমরা আর এই মন্দিরের ভিতরে ঢুকছি না, এখান থেকে ফিরে যাব এবার আমরা আমাদের ক্যাম্পে। দাদা, এখানে মেলা টেলা হয় নাকি? চৈত্র মাসে মেলা হয় না? মানে কি চড়কের সময়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, চৈত্র সংক্রান্তিতে। আমরা ফিরে এসেছি আবার আমাদের ঝিনুক ক্যাম্পে। আর আজকে ঘোরাঘুরির জন্য আমাদের অটো ভাড়া পড়লো 700 টাকা। জেনারেলি সিজনে এটা কিন্তু একটু বাড়ে। আর ফিরে এসে আমাদের ঝিনুক ক্যাম্পের
একদম ঝলমলে আলোকোজ্জ্বল পরিবেশ দেখে মন তো ভরে গেল। আর এই দিকে আগুন জ্বলে উঠেছে শাল চিকেনের জন্য। যদি আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে শাল চিকেন খেতে চান, মানে অন্যান্য জায়গায় যেমন বারবিকিউ চিকেন খান, এখানে কিন্তু এই শাল চিকেনটা স্পেশাল। শাল পাতায় মুড়ে এরকম আগুনে পুড়িয়ে চিকেন দেবে। 500 নিলে 350 টাকা, আর 1 কিলো নিলে 650 টাকা। তাহলে একটুখানি আগে থেকে ওনাদেরকে অর্ডার দিয়ে দিতে হবে, ওনারা ব্যবস্থা করবেন। এইখানে অনেকেই অর্ডার দিয়েছেন, তার ব্যবস্থাই এখানে করা হয়েছে। খানিক্ষণ বাদে এই শাল চিকেন দেওয়া হবে, আর তারপর তো ডিনারের ব্যবস্থা আছেই। তবে দেখতে কিন্তু দারুণ লাগছে আশপাশটা, তাই না? গরম গরম চা হয়ে গেছে, তারপরে চলে এসেছে মুড়ি আর পকোড়া, ভেজ পকোড়া। বাইরে উঠেছে হালকা ঝড়, আর তার মধ্যে এরকম মুড়ি পকোড়াটা দারুণ হয়েছে। আমি দেখছি এনাদের রাঁধুনিটা খুব ভালো, মানে চাটাও খুব ভালো ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে যে চিনি ছাড়া চাটা ওনারা করে রেখেছেন, পাশে চিনি রেখে দিয়েছেন, চিনি দিয়ে খাও। এই স্ন্যাক্সটা সব থেকে ভালো। রাত অনেকই হয়েছে, প্রায় 11:15 বাজে। ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। এখানে দাদারা গিয়ে ডাকছিলেন ডিনার করবেন না, বসে গেছিলাম এসে ডিনার টেবিলে। রুটি বলা ছিল, রুটির সাথে আলু ভাজা আর চিকেন। আচ্ছা, আলু ভাজাটা না খেয়ে বরং চিকেনটাই খেয়ে দেখি। আপনাদেরকে বলি, চিকেন কষা, তার সাথে কিন্তু আলু দিয়েছে। এখানকার রাঁধুনি বেশ ভালো, সব রান্নাবান্নাগুলোই খুব ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে চিকেনটা, পারফেক্ট রান্না হয়েছে। যদিও দেশি মুরগি নয়, কিন্তু রান্নাটা করেছে যেন মনে হচ্ছে দেশি মুরগি খাচ্ছি। ডিনারটা করে নিই ঝটপট, বেশি খেতেও পারবো না, ঘুম পেয়েছে। এই রুটি মাংস দিয়েই সবাইকে আজকের মতো আপনাদের জানাই শুভরাত্রি। কেমন লাগলো আপনাদের আজকের গল্প? যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আরও জানাবেন যে আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমাদের চোখ দিয়ে। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একজনের সাথে অন্তত শেয়ার করে নেবেন। আর যদি আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হতে চান তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। তার কারণ প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন জায়গার গল্প নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।